কোন কোন দিকে এই তৃণমূলের যে পলিটিক্যাল সিস্টেম মানুষকে খুশি রাখতে পারছে না বলে আপনারা মনে করেন? তৃণমূল কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে 1998 সাল। কংগ্রেসের লেবার রুম, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির উপস্থিতি, একটা দলের জন্ম, এবং তাদের একমাত্র দর্শন ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। এই যে ধরুন আগামী নির্বাচন আসছে 26-এ, এই মালদা মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোতে কংগ্রেস একটা ফ্যাক্টর আপনাদের কাছে, ওই জেলাগুলোতে কতটা প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে? তরোয়ালের সঙ্গে কলমের লড়াই, মরছে মুসলমান, মারছে মুসলমান। তৃণমূল নেত্রী এবং 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য কি মনে করেন? তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি। বেশ কয়েকবার মোদিজির নাম নিলেন, আপনি তার থেকে কি শিখলেন? কমিটমেন্ট, নেশন ফার্স্ট, কোনো বিপরীত পরিস্থিতিতে মাথা নত না করা, এটাই এই প্রজন্মকে শিখে। আমাদের ডিএনএর মধ্যেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। নমস্কার। বাংলা রাজনীতিতে যারা মুখ্য চরিত্র এখন রয়েছেন তাদের মধ্যে একজনের নাম, তিনি বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্য। কথা হয়েছে বঙ্গ বিজেপি নিয়ে, তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কিংবা সিপিএমকে নিয়ে, কিছুটা ক্ষেত্রে কংগ্রেসকে নিয়ে, এবং কথা হয়েছে শ্রমিক বাবু নিজে পশ্চিমবঙ্গ, বাংলা এবং রাজ্যবাসীকে নিয়ে কি ভাবছেন সেটা নিয়ে। আজকের এপিসোডের স্পন্সর বিরিয়ানিজমকে অত্যন্ত ধন্যবাদ জানাই, তার কারণ বিরিয়ানিজম ইজ আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড, যারা শ্রীরামপুরে এবং মাহেশে, তাদের দুটি আউটলেট রয়েছে, শ্রীরামপুরের মাহেশ এবং শ্রীরামপুর বিবিধ স্ট্রিটে। যারা বিরিয়ানি লাভার গোটা বাংলা থেকে দেখছেন, তারা কিন্তু একবার বিরিয়ানিজম ভিজিট করতেই পারেন। পশ্চিমবঙ্গের এই ফেমাস বিরিয়ানি ব্র্যান্ডের বিরিয়ানি কেমন লাগলো সেটা এক্সপিরিয়েন্স করতেই পারেন। আমি বিরিয়ানিজমের যাবতীয় তথ্য ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে অ্যাড্রেস কিংবা বাকি ডেসক্রিপশন পেয়ে যাবেন। তো চলুন বিরিয়ানিজমের গল্প ছেড়ে এবার শ্রমিক বাবুর সাথে কথা বলা যাক। প্রথমেই জিজ্ঞেস করি, কেমন আছেন? ভালো থাকতে বাধ্য হচ্ছি। এই বাধ্য কেন হচ্ছেন, কেন একদমই ভালো থাকছেন না, সেটা একটু বলুন। আমার মনে হয় এই মুহূর্তে এই রাজ্যের কোনো মানুষ ভালো নেই, সমাজ ভালো নেই। যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেন, যারা মত প্রকাশ করতে চান, পরিস্থিতির বাধ্যবাধকতায় করতে পারছেন না, তারা কেউ ভালো নেই। একটা গভীর অসুখ এখন সমাজের, এর থেকে মুক্তি দিতে হবে, সেটাই একমাত্র লক্ষ্য। ধরুন, এই যে আপনি বললেন যে এর থেকে মুক্তি দিতে হবে, বিজেপি এবং আপনি এই মুহূর্তে রাজ্যের দায়িত্বে রয়েছেন, কোন কোন দিকে এই তৃণমূলের যে পলিটিক্যাল সিস্টেম মানুষকে খুশি রাখতে পারছে না বলে আপনারা মনে করেন? তার কয়েকটা দিক যদি আপনি বলেন। বিষয়টা কোনো বিশেষ দিকের নয়। 2011 সালে রাজ্যে একটা পালা বদল হয়, কিন্তু পরিবর্তন হয় না। তৃণমূল কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে, এবং সেই প্রবল গর্ভ যন্ত্রণার সময় 1998 সাল, কংগ্রেসের লেবার রুম, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির উপস্থিতি, একটা দলের জন্ম হলো, এবং তাদের একমাত্র দর্শন ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। 2011 সালে যখন তথাকথিত পালাবদল হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই দলের যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট বা দর্শনগত যে অবস্থান, সেটা ডাইলিউটেড হয়ে গেল। কারণ তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট কোনো মতাদর্শ ভিত্তিক দল নয়,
আর কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা মানুষের সামনে আসেনি। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, হুম। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে সিনেমা বানাবো, আমি আমার মতো করে সংবাদপত্রে এডিটোরিয়াল কলাম লিখব, আমি নির্বাচনে আমার দলের পতাকা নিয়ে অংশগ্রহণ করব, নির্বাচনে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই আমি বোর্ড গঠন করব পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে। এই অবস্থাটা থাকলো না। একটা হেজিমনি আর একটা হেজিমনিকে রিপ্লেস করলো। আর তৃণমূল কংগ্রেসের অবস্থান হলো ফেস দ্য টাইম অ্যাজ ইট কামস, এবং তাদের দলের ঘোষিত অবস্থান হলো জো জিতা ও সেকেন্দার। এবং নিচের তলায় কর্মসূচি হয়ে গেল লিড দিতে হবে, যে বুথে লিড দিতে পারবে সে যদি হাতে একটা তৃণমূলের পতাকা তুলে নিয়ে বলে যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেসের জিন্দাবাদ, এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে, তাহলে সে অসুর থেকে ভাসুরে রূপান্তরিত হয়ে যাবে এবং তার সামনে অবগুণ্ঠন উন্মোচন করা যাবে। একটা অ্যালিগেশন আমি আপনার বক্তব্য থেকে পাইনি, বাট আমি আপনাকে জিজ্ঞাসা করছি বিকজ আপনি বিজেপিকে রিপ্রেজেন্ট করছেন এই মুহূর্তে। ধরুন এই যে সংখ্যালঘু হুম। বা সোকল্ড মুসলিম ভোট, ঠিক আছে, বিরোধী দলনেতাকে বারবার বলতে দেখা গেছে যে সনাতনী হিন্দুরা এখন, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মুসলিম এমএলএদের আমরা চ্যাংদোলা করে বার করে দেবো, ইত্যাদি ইত্যাদি। আপনি কি মনে করেন না যে এই স্টেটমেন্টগুলো বিজেপির মাধ্যমে সমাজকে ভাঙার একটা কাজ করতে পারে? দেখুন, কোন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছেন সেটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে শব্দচয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। আমি আমার অবস্থান থেকে কথা বলছি, আমি দলের অবস্থান থেকে বলছি, কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির কে রিপ্রেজেন্ট করছেন এরকম বিষয়টা নয়। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের টুকরো টুকরো প্রতিবাদ, টুকরো টুকরো ব্যথা, টুকরো টুকরো কথাকে মানুষের সামনে তুলে ধরছেন এবং সেটাকে অ্যাড্রেস করছেন। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতা যখন আপনি হয়ে গেলেন, তখন আপনি শুধু বিজেপির থাকেন না। যেরকম মুখ্যমন্ত্রী তো তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, দুর্ভাগ্যবশত তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে পরিস্থিতির প্রেক্ষিতে তিনি কিছু বক্তব্য রেখেছেন। ধরুন, আপনার গাড়ি যেখানেই যাবে, একটা বিশেষ, ধরুন একটা ফুটবল ক্লাবের আছেন, কলকাতার বড় ফুটবল ক্লাব আছে অনেক, আমি কারোর নাম বলছি, তার সমর্থকরা আছেন। এবার আপনি যদি দেখেন একটা ফুটবল ক্লাবের সদস্যরাই আপনার গাড়ি দেখলেই গাড়ি আটকাচ্ছে, পাথর ছুঁড়ছে, তাহলে সেক্ষেত্রে আপনি দু একটা মন্তব্য করবেনই। এবং প্রকাশ্যে আমাদের যে কর্মীদের আক্রমণ করিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এটা একটা বিভাজনের রাজনীতির মধ্যে। আমি যাচ্ছিলাম ডায়মন্ড হারবারে, আমার বিজেপির এমন কোনো এজিটেশনের প্রোগ্রাম ছিল না। প্রোগ্রাম ছিল যে আমি সেই প্রোগ্রামটায় যাব, আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বক্তব্য রাখবেন, আচ্ছা। আমি সেই মঞ্চে গিয়ে পৌঁছব। দিলীপ ঘোষ আরেক জায়গা থেকে আসছিলেন, আমি জায়গা থেকে আসলাম। হঠাৎ দেখলাম রাস্তায় কিছু মানুষ দাঁড়িয়ে পড়েছেন ঠিক ডায়মন্ড হারবারের আগে। তা আমার সঙ্গে আমার পার্টির সহকর্মীরা থাকে, আপাতত আমার কোনো সিকিউরিটি নেই। তা নামার সঙ্গে সঙ্গেই আমাকে মারধর শুরু করে দেওয়া হলো। আমার একটা বিশেষ একটা প্রতিমা ছিল গলায়, আমি আর সেটা বলতে চাইছি না এখানে। সেটাকে প্রথম ছিঁড়ে ফেলা হলো, সেটাকে পা দিয়ে মারানো হলো, আমার গাড়ি পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। একটা মাত্র বই খালি গাড়িতে ছিল, আরেকজনকে দেবার জন্য আমি ক্যারি করছিলাম, সেইটা অক্ষত ছিল। ওখান থেকে পুলিশ দাঁড়িয়ে দেখলো সামনে, একবারও এগিয়ে এলো না। আমাদের ৩-৪ জনকে যেভাবে ফেলে মারা হলো, ওখান থেকে পরে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের হসপিটালে গেলাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমারও সামান্য কিছু পরিচিতি আছে, আমি একজন প্রাক্তন বিধায়ক ছিলাম তখন। ব্যাপার নাগরিক যদি থাকি, হুম।
পুলিশকে ইনফর্ম করবার পরেও সেখানে পুলিশ পৌঁছলো না। আজকে শুভেন্দু অধিকারীকে এত সিকিউরিটি নিয়ে কেন ঘুরতে হচ্ছে? তার কারণ কি? কবার বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছে? তিনি একটা বক্তব্য রেখেছেন যে আমরা সংখ্যালঘুদের ভোটের দরকার নেই, আর এ ধরনের বক্তব্য রাখলে আমি চ্যাংদোলা করে বাইরে বার করবো। আপনি বলুন তো, হুম। ভারতবর্ষের এমন কোনো প্রদেশ দেখাতে পারবেন বা এমন কোনো সাম্প্রতিক ঘটনা দেখাতে পারবেন? সংঘর্ষ তো অনেক হয়েছে, কমিউনাল কনফ্রন্টেশন হয়েছে, জাতিগত দাঙ্গা হয়েছে, রিজার্ভেশন নিয়ে ট্রেন বন্ধ হয়েছে, আগুন লাগানো হয়েছে, রিজার্ভেশনের দাবিতে পথ অবরোধ হয়েছে, কৃষক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নামে পার্লামেন্টে ঢোকার চেষ্টা করা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে মুর্শিদাবাদে এই ঘটনা ঘটলো। একজন বিবাহিত হিন্দু মহিলা 40 ঊর্ধ্ব, তিনি দাঁড়িয়ে বিএসএফ এর অফিসারকে বলছেন, সিআইএসএফ এর অফিসারকে বলছেন যে আপনি আমায় গুলি করুন, আমি আপনার গুলিতে মরতে চাই, কিন্তু আমার শরীরটা অন্যের হাতে অপবিত্র হতে দেব না। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে সেই পরিস্থিতি মুর্শিদাবাদে হয়েছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সংবিধানের শপথ নিতে হয়তো বিধায়ক হবার পরে, বিধানসভার চেয়ারে বসার আগে, তিনি বলছেন এখানে আমরা 70% হিন্দু, 30%, যখন চাই ও কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। প্রকাশ্যে এই বিবৃতি দিচ্ছেন। আমাদের মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন এবং এটা বলছেন। সেদিনের আর বেশি দেরি নেই, সেদিনও আসছে যেদিন উর্দু ভাষায় 50% বেশি পশ্চিমবঙ্গের মানুষ কথা বলবে। মানুষ যদি বাংলার বদলে উর্দুকে বেছে নেয় সেটাও মানুষের ইচ্ছা, কিন্তু প্রশ্ন হলো যারা এই উর্দুকে ভাষা হিসেবে বেছে নেয় তাদের রাজনৈতিক অতীত বা সামাজিক অতীত কি? যেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশ ইন্ডিয়ায়, সেটাই ছিল প্রথম ঘটনা, ইউনিভার্সিটির কনভোকেশন মিটিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন, তো স্বাভাবিকভাবেই সেদিন তো সমস্ত বাঙালির বা ছাত্রছাত্রীর যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের তো এক জায়গায় আসা উচিত ছিল। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভেবে দেখুন, পরাধীন ভারতবর্ষে কনভোকেশন মিটিংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির পাশের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছচ্ছেন, আর সেখানে যারা উর্দুভাষী মানে ফিরহাদ হাকিম মনস্ক মানুষজন আছেন তারা বয়কট করছেন সভা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম লোগো ছিল তার মধ্যে থেকে একটি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিছু মানুষের দাবিতে বাধ্য হয়েছেন ভাইস চ্যান্সেলর সরাতে। তো এটা আমাদের অতীত। এখন বর্তমান প্রজন্মকে যদি আপনি বলেন ইতিহাস পড়ার কোনো প্রয়োজন নেই, যেমন পাকিস্তানের আপনি সিলেবাস দেখুন, বাংলাদেশের সিলেবাস দেখুন, ইতিহাস আছে? কোনো ইতিহাস নেই। কারণ পাকিস্তান নামে তো অতীতে কোনো দেশ ছিল না, রাষ্ট্র ছিল না, কোনো জাতি ছিল না। ওখানে একটা অন্য ইতিহাস পড়ানো হয়, ভুল ইতিহাস, যে 47 সালের আগে ভারত পাকিস্তানের অংশ ছিল, যেটা অ্যাবসলিউটলি ভুল। না সেটা তো ভিন্ন বিষয়, হাস্যকর। সেটা তারা তাদের ন্যারেটিভ তৈরি করতেই পারে, কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। যে একটা স্টেটের ঘোষিত ডক্ট্রিন যদি ইসলাম হয়, তাহলে ইসলামের নামে নিঃসন্দেহে একটা দেশটাকে এক রাখা যাবে। ধর্মই যদি একটা কোহেসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে একটা পুরো রাষ্ট্রের মধ্যে, তাহলে বাংলাদেশের জন্ম হলো কি করে? আর বাংলাদেশের জন্মটা যদি শুধুমাত্রই বাংলা ভাষার কারণে হয়ে থাকতো তাহলে আজকে বাংলাদেশের এই চিত্র হতো না। যদি ইসলামই একটা রাষ্ট্র তৈরি করবার একমাত্র অনুঘটক হতে পারে, নিয়ামক হতে পারে, তাহলে আরবে 22টি ইসলামিক দেশ থাকতো না। যদি ধর্মই যদি প্রত্যেকটি রাষ্ট্রকে প্রোটেক্ট করার ক্ষেত্রে সেটা ঠিক জায়গায় ব্যবহার করা হতো, তাহলে ট্রাম্প এতগুলো ইসলামিক দেশের এয়ার স্পেসকে ব্যবহার করে সুদূর আমেরিকা থেকে এসে আকাশে ফুয়েল চেঞ্জ করিয়ে এসে ইরানের উপর বোমাটা ফেলে চলে যেতে পারতো না।
দেখুন, আধুনিক পৃথিবীতে, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের যদি ভাবি যে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট, এই তরুণ প্রজন্ম তারা এই স্টালিন ট্রটস্কির দ্বন্দ্ব, আমাদের অতীতের নরমপন্থী চরমপন্থীদের কংগ্রেসের মধ্যে সংঘাত, এইগুলোতে আগ্রহী নয়। এখন আগ্রহী ঠিক কি ভুল এটা নিয়ে অন্য মানুষ চর্চা আলোচনা হতে করবেন, পারে। সেটা আমার বিষয় নয়। আমার উচ্চতার মতোই আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। আমি শুধু এটুকুনি আপনাকে বলতে পারি, আজকের যে পরিস্থিতি তাতে কিন্তু আমরা উল্টো দিকে আছে। আজকে সমাজ মাধ্যমে কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে এই প্রজন্ম অনেক কিছু জিনিস জানতে চাইছে যেগুলো তাদের জানানো হয়নি। হুম। আমাদের দেশে বহু এরকম মনুমেন্ট আছে যেটা কে তৈরি করেছে, আমি নাম বলে আর বিতর্ক বাড়াচ্ছি না, কে তৈরি করেছে সেটা জানা নিয়ে কোনো বিতর্ক হয় না। তো দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। আপনার কাছে আমি মানে অনেক ব্রড কিছু কোশ্চেন আমার মাথায় আছে, যেগুলো জিজ্ঞাসা করব, যেগুলো আপনার থেকে জানাটা এবং মানুষের শোনাটা দরকার। তবে তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ধরুন আপনি যার প্রতিক্রিয়াতে শুভেন্দুবাবু এই কথাটি বলেছিলেন, একটা সময় দেখা গেছিল যে ওই যে তৃণমূল সরকার পড়ে যাবে 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 হচ্ছে, প্রচুর মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবে আসবে করছে। সেই সময় ওই বিধায়কও কিন্তু আপনাদের দলে এসেছিল এবং অনেক এরকম মানুষ তৎকালীন এসেছিলেন যারা হয়তো আজকে আবার তৃণমূলে চলে গেছেন বা বিজেপি ছেড়ে দিয়েছেন। আপনার কি মনে হয় যে ওই সময় বেনজল বেশ কিছু ঢুকে যাওয়াটা একটা কারণ, যে কারণে 2021-এর আপনারা প্রত্যাশিত ফল পাননি? দেখুন, ওই বেনজল শব্দটা ব্যবহার করতে রাজি নই। তবে হ্যাঁ, অনেক মানুষ ক্ষমতার অলিন্দে অনেক বেশি স্বচ্ছন্দ মনে করেন। তারা এসেছিলেন, কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন। তাদের অধিকাংশই কিন্তু থেকে গেছেন। তারা বিজেপির সংস্কৃতিতে, আমাদের কর্মসূচিতে এবং আমাদের গঠনতন্ত্রের মধ্যে তারা সম্পৃক্ত হয়ে গেছেন। আবার কিছু মানুষ জিতেও চলে গেছেন পরিস্থিতির বাধ্যবাধকতায়, যোগাযোগ রেখেছেন কোন পরিস্থিতিতে যোগ দিতে হলো তৃণমূলে, নাহলে ব্যবসা বন্ধ হবে, সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু সম্পর্কে আছেন, তারা আছেন। বিষয়টা আরেক দিকে যদি আমরা দেখি, যে আমরা কোন সমাজের মধ্যে আছি, কোন মানসিকতাকে আমাদের অ্যাড্রেস করতে হয়। তো সেই জন্য আপনি যার নাম বলছেন তিনি আমাদের দলে এসেছিলেন। হ্যাঁ, হুমায়ুন কবির আমাদের দলে এসেছিলেন, আমার সঙ্গে একই মঞ্চে ভাষণও দিয়েছেন। কিন্তু সে দেখছে যে এই মুহূর্তে আমি যদি এই শব্দগুলো বলি তাহলে আমার ভোট ব্যাংকটা অটুট থাকবে এবং আমি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হব। তার কারণটা কি? কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সারা পৃথিবী জুড়ে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে র্যাডিক্যালাইজেশন বেরোচ্ছে, যেটা অত্যন্ত বিপজ্জনক। ইট ইজ আ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন, ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন। এই যে চিকিৎসক, এর মেধাবী ছাত্র সুইসাইড বোম্বার হিসেবে কাজ করছে, কেন করছে? আসল ইস্যুটা কে অ্যাড্রেস করা হচ্ছে না, কেন করছে সেটা ভাবতে হবে। কিসের যন্ত্রণায় করছে? আপনি কি মনে করেন পাকিস্তান আর ভারতবর্ষ, আর ঠিক ওই সময়ের পৃথিবীর আপনি যদি ব্রিটিশ কলোনিয়ালিজমকে দেখেন, তখন অনেকে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, মুক্ত হয়েছি। আপনি ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে বিনা রক্তক্ষয়ে 5 বছরে একটা সরকারের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ভারতবর্ষে ডেমোক্রেসিটা এক্সিস্ট করে গেল সাকসেসফুলি। অথচ একই সঙ্গে আমাদের দেশের থেকে আরেকটা দেশ বেরিয়ে গেল পাকিস্তান, সেখানে 5 বছর একটানা কেউ প্রধানমন্ত্রী থাকতে পারল না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের ডিএনএতে, আমাদের এই দেশের ডিএনএতেই গণতন্ত্র আছে। আমি একটু যে প্রশ্নগুলো আপনার জন্য ভেবে এসেছিলাম, একটু ব্রড কিছু কোশ্চেনে যেতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট। বিজেপি কোন ইজমকে বাংলায় রিপ্রেজেন্ট করতে চায়, আপনি কি মনে করেন? বিজেপির আলাদা আলাদা করে কোনো ইজম নেই তো। বেঙ্গল লাইন, কেরল লাইন বলে এখানে কিছু হয় না। এখানে কোনো হাইকমান্ডের রাজনীতি চলে না। আমাদের ইজম একটাই, সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আমাদের ইজম একটাই, সেটা হচ্ছে মানুষের মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক ব্যবস্থা, সামাজিক বহুত্ববাদ, প্রত্যেক রাজনৈতিক দলের বক্তব্যকে অ্যাড্রেস করা এবং সর্বোপরি
প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, অসংগঠিত শ্রমিক, কৃষক, যাদের চোখের জলের হিসাব রাখা হচ্ছে না, সেটা দেখার, মেধাকে মর্যাদা দেওয়ার। একজন ছাত্র পরীক্ষা দিলেন, হুম। পরীক্ষা দিয়ে তার চাকরিটা বিক্রি হয়ে গেল, জীবন যৌবন লুট হয়ে যাচ্ছে, সেটাকে বিরোধিতা করা। নতুন কথা কে কাকে শোনাবে? আমরা তো নতুন মানুষ তৈরি করতে পারবো না, হুম। এরকম কোনো রাজনৈতিক দল পারবে না। তাহলে কুমোরটুলিতে অর্ডার দিতে হয়, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা কে করবে? সেটা সম্ভব নয়। যা আছে তার মধ্যে আমাদের চলতে হবে। তবে এই মুহূর্তে আমাদের অবস্থান একটাই, যে তৃণমূল নামক যে দলটি, যে সরকারটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে, মানুষ একে উৎপাদিত করতে চাইছে। সাধারণ মানুষ চলে যাবে, চলে যাচ্ছে এবং চলে যাবেই। বিসর্জন অনিবার্য। এই ইলেকট্রাল পলিটিক্স নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি, ইয়োর এক্সপেকটেশন অ্যাবাউট 2026 26-এর নির্বাচন থেকে আপনার এক্সপেকটেশন কি? না, আমার এক্সপেকটেশন তো আমরা সরকার তৈরি করব হুম। এবং করবই সরকার তৈরি, সময়ের অপেক্ষা। আমার এক্সপেকটেশন যে সরকারটা হবে, সেই সরকার শপথ নেবে শহীদ মিনারে। মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবেন। আমার এক্সপেকটেশনের থেকেও মানুষের একটা এক্সপেকটেশন আছে, কারণ এই যে নির্বাচন, যে লড়াইটা হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ, কমন ম্যান, তাদের সঙ্গে তৃণমূলের লড়াই। হুম। যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতিটা বাইনারি থাকে, আগে কংগ্রেস সিপিএম ছিল, পরবর্তীকালে সিপিএম তৃণমূল হয়েছে, এখন এসছে তৃণমূল বিজেপিতে। মানুষ এবার তৃণমূলকে হারাবে। কেউ মোদিজিকে দেখে, কেউ ডাবল ইঞ্জিন সরকারের কথা ভেবে, কেউ উন্নয়নের কথা ভেবে, নতুন ইনভেস্টমেন্টের কথা ভেবে হুম। বিজেপিকে ভোট দেবেন। বিজেপির সমর্থক, সিম্পাথাইজার তো আছেন। দেশের প্রধানমন্ত্রীর যার গ্রহণযোগ্যতা বা যার বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনিও যেমন আছেন, দল হিসেবেও আমরা যেমন আছি, আমাদেরও একটা নির্দিষ্ট ভোট আছে। আবার অনেক মানুষ আছেন যারা বিজেপিকে পছন্দ করেন না হয়তো। যদি এবারে যে নির্বাচনটা আসছে না, সেই বাঁ হাতে কি একটা ফুল দিয়েছিল, ওরকম ডান হাতে না হলে বাঁ হাতে বিজেপির বাটনটা টিপে দেবে, কারণ তারা তৃণমূলের বিসর্জন চায়, আর আমরাও সেটা চাই। আমাদের অ্যাপিল তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল স্তরের কর্মীদের কাছে, সমস্ত বামপন্থী ভোটারদের কাছে, হুম। সমস্ত অবশিষ্ট কংগ্রেসীদের কাছে, যা আগে এই সরকারটাকে সরান। মতাদর্শ শেষ হয়ে যায় না, সংগঠন ছোট হয়ে যায়, লোক কমে যায়, কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক দর্শনটা থেকে যায়। সে বইয়ের মধ্যেই থাকুক আর কারো হৃদয়ে থাকুক। তো আপাতত আপনাদের চিন্তা ভাবনাটা হৃদয়ে রাখুন, পতাকাটা নিচে নামাবেন না, দলের পতাকাটা উঁচুতে রাখুন, বাড়ির আলমারির ওপরে বা যতটা উঁচুতে রাখতে পারেন রাখুন। এবারের ভোটে তৃণমূলকে সরান এবং তারা সরাবেন। এই যে অ্যান্টি টিএমসি ভোটটা আপনি কথা বললেন, যে তৃণমূল বিরোধী হিসেবে পশ্চিমবঙ্গের কনটেক্সটে তো বিজেপির সাথে সাথে আর একটা রেজিমেন্টেড পার্টি সিপিআইএম রয়েছে। আপনারা কেন এক্সপেক্ট করছেন যে অ্যান্টি তৃণমূল ভোটটা শুধুমাত্র বিজেপিতেই যাবে? সেটা কি সিপিএম এ কনভার্ট হওয়ার সম্ভাবনা নেই? এবং যদি কিছু ভোট বামে কনভার্ট হয়ও, সেটা কি বিজেপির লাভ না ক্ষতি? দেখুন, এই মুহূর্তে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাবে সিপিআইএম একটা ভোট কাটুয়া পার্টি। অনেকেই আফসোস করেছেন যে আমরা ভোটটা দিলাম সিপিএমকে, তৃণমূল বেরিয়ে গেল, তৃণমূল হারল না। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। সুতরাং আমি অন্য কোনো এখন মতাদর্শগত বিরোধে বা ছেনে আপনার সময় নষ্ট করব না। হুম। তবে এটা আমি আপনাকে বলতে পারি যে এই মুহূর্তে সিপিএমকে এই নির্বাচনে মানুষ ভোট দেবে না। যেভাবে 2011 নির্বাচনে ডেকে যারা বিজেপিকে অর্থ সাহায্য করেন সাধারণ মানুষ। আমার একটি ঘটনার কথা মনে আছে। হুম। এক ভদ্রলোক এখন প্রয়াত হয়েছেন, আমি যে কোনো নাম বলছি না। ছোট ব্যবসায়ী, শিক্ষিত মানুষ, মানে উচ্চ শিক্ষিত, একজন ইঞ্জিনিয়ার, ব্যবসা করতেন, খুব বড় মাপের ব্যবসা নয়। তো 2011 সালে আমার খুব ঘনিষ্ঠ, তিনি আমাকে ডেকে আমাকে একটা 10,000 টাকা চেক দিয়েছিলেন। তার 3 দিন পরে আমাকে ফোন করে বলছেন, এই ইলেকশনটায় না আপনি না এরকম ভাবে টিভিতে বলবেন না,
এইটাই তৃণমূলের বিরুদ্ধে বলবেন না। মানে যে ভদ্রলোক আমাদের ভোটার ডেকে অর্থ সাহায্য করলেন, যে তার দায়িত্ব আছে, ভোট আছে, এসছে বলে 10,000 টাকা দিলেন, তিনি আমাকে ফোন করে বলছেন যে এই নির্বাচনটা না তৃণমূলের বিরুদ্ধে কিছু বলবেন না। ঠিক সেই রকম ভাবে আমাদের ভোট পার্সেন্টেজ কোথায় গেছিল, 3-এ নেমে এসেছিল, তার 3-এর নিচে 2011। এটা এবার সেটা হতে চলেছে। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কথা না বলে বলতে পারি, অবশ্যই শাসক দলের বিরুদ্ধে করা আমার কাজ। তাদের দলেরও ভোটাররা, তারাও পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চাইছেন না। মুর্শিদাবাদের মানুষ বলুন, নদিয়ার মানুষ বলুন, আপনি কলকাতার উপকণ্ঠের মানুষ বলুন, এমনকি কলকাতার মানুষ বলুন, তারা যেটা দেখছেন এটা তাদের চেনা কলকাতা নয়, এটা তাদের চেনা রাজ্য নয়। তারা এর থেকে মুক্তি চাইছেন। একটা প্রশ্ন আসে যে সংগঠন, তো জেলায় জেলায় আপনি কি মনে করেন বিজেপির ইনাফ সংগঠন আছে টু কন্ডাক্ট দিস ভোট? যদি কোনো সংগঠক যারা সংগঠনের কাজ করে বা রাজনৈতিক সংগঠনে যুক্ত আছে, যেমন আমি সংগঠনের লোক, আমার মতো অন্য দলে যারা আছেন তারা কেউ কোনোদিন সংগঠন নিয়ে স্যাটিসফাইড হতে পারেন না। কোনো শিল্পী যদি এটা পারফর্ম করার পরেই পুরো স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে তার উৎকর্ষ বা তার উত্তরণের যে পথটা সেটা বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই রাজনীতির একটা নির্দিষ্ট নিয়ম আছে। শুধু রাজনীতি, রাজনীতি নিজে থেকেই সর্বব্যাপী হতে চায়, সর্বস্পর্শী হতে চায়। তো সেই জায়গায় আমি কি করে আপনাকে বলতে পারি যে আমি স্যাটিসফাইড? স্যাটিসফাইড বলা মানেই তো আমার সাংগঠনিক খিদেটা তৈরি করা সেটা শেষ হয়ে যাবে। একটা এপিটাইজারের তো প্রয়োজন আছে, তো সেটা তো থাকবেই। হ্যাঁ, এটা বলা হয় যে বিজেপির সংগঠন নেই, বিজেপির বুথের সংগঠন নেই। আপনি মনে করুন 2019 সালের আগে 2018 সালে অমিত শাহ একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে এই নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের লোকসভায় 23টা আসন জিতব, যেটা 18টা আমরা 18টা আসন পেয়েছিলাম। তখন অনেকেই বিশ্বাস করেনি, আমাদের মনেও সংশয় ছিল, কি বলছেন অমিতজি, এতটা যাওয়া যেতে পারে? কিন্তু হয়েছে। আমি আপনাকে বলছি এই নির্বাচনে ঠিক 1 বছর পরে আপনার সঙ্গে আমার এখানে দেখা হবে, আর আগেও হতে পারে, কিন্তু আজকের তারিখ দিয়ে আপনি লিখে রাখুন, ঠিক 1 বছর পরে আজকের দিনে আপনি আমার জন্য একটা স্লট খালি রাখবেন। আমার সরকার রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে। আপনি বেশ কয়েকবার মোদিজির নাম নিলেন। আপনি এই মানুষটা এই স্ট্যাচারে পৌঁছলেন, আজকে একটা পৃথিবীর মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা হিসাবে উঠে এলেন একদম গ্রাউন্ড থেকে। আপনি তার থেকে কি শিখলেন, বা আমাদের জেনারেশন যারা যারা নেক্সট জেনারেশন, তার থেকে শিক্ষণীয় কি কি আছে বলে আপনার মনে হয়? নেশন ফার্স্ট, কোনো বিপরীত পরিস্থিতিতে মাথা নত না করা, স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো এবং স্বপ্নকে বাস্তবায়িত করা, এটাই এই প্রজন্মকে উনি শিখিয়েলেন। মোদিজি একবার কলকাতার মিটিংয়ে এসছেন, তখন আমাদের দল একটু একটু করে আবার গেইন করছে, ওই 2টো আসন থেকে ওপরে উঠছে। হাম দো হামারা দো, আমাদের দেখে যে যারা বিদ্রুপ করে বলতেন, তার থেকে বেরিয়ে এসছে। সারা ভারতবর্ষের একটা পরিস্থিতি বদলে যাচ্ছে। তো এইরকম সময় একটা মোদিজি এসছেন, হাওড়া স্টেশনে রিসিভ করেছি, একটা সাধারণ গাড়ি, কারণ তখনও আমাদের কলকাতায় খুব একটা এসি গাড়ির প্রচলন হয়নি। এটা কত সাল? এটা আমার যতদূর মনে পড়ছে 88 সালে। আচ্ছা, তখন এসছিলেন? মোদিজি প্রথম এসছেন, মানে দল, তার আগে তো মোদিজি বিজেপির সংগঠনের অন্য দায়িত্বে ছিল। তো মোদিজি এসছেন, তারও আগে সংঘের প্রচারক ছিলেন। তা এসে আমি তখন ওনার নামও জানতাম না। তা গাড়িতে উঠেছি, উনি আমায় জিজ্ঞাসা করলেন এখান থেকে, মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যখন জাস্ট ট্রেনে এসছিলেন? হ্যাঁ, ট্রেনে এসেছিলেন, যে আমরা এতে উঠেছি, হাওড়া ব্রিজটা কাছে
অ্যাপ্রোচ করছি, তখন উনি বললেন বেলুড় মঠের রাস্তাটা এখান থেকে কোন দিকে। তো আমি ওনাকে দেখালাম যে এটা দিয়ে রাস্তাটা এদিকে বেলুড় মঠে যায়। তখন যে বেলুড় মঠের সঙ্গে ওনার সম্পর্ক, উনি যখন এসেছিলেন, এগুলো আমার জানা ছিল না। কারণ আমি তো প্রথমে ওনাকে চিনতাম না। আরেকজন নেতাকে আমি চিনতাম, তার সঙ্গে উনি এসেছিলেন। আচ্ছা, তিনি আমার তখন পরিচিত উনি ছিলেন গুজরাটের কোনো উত্তরপ্রদেশে। না, বিজেপির দায়িত্ব। গুজরাতের বিজেপির দায়িত্বে সম্ভবত তিনি তখন সবে এসেছেন। হুম, তো তখন এসেছেন। তা এখন আমার দিনটা বা চেহারাটা এখন আমার মনে আছে। তখন হুম, আর চুলও সাদা ছিল না। খুব ইন্টারেস্টিং। তা বলছেন বেলুড় মঠের রাস্তাটা কোন দিকে জিজ্ঞাসা করলেন। আমি বললাম এদিকে। তো উনি জিজ্ঞেস করলেন কি, আমি বললাম, খুব কনজাস্টেড জ্যাম হয় এই ২-৪ কথা হতে হতে আমরা আসছিলাম মহাত্মা গান্ধী রোডের ওপরে একটা হিমালয় বলে হোটেল আছে, ওইখানে ওই জন্য মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল। খুবই সাধারণ এটা। তা যখন এলো তখন বললেন উনি যে ঋষি অরবিন্দের বাড়িটা কোথায়, এই কোথায়, মানে ওনার ঠিক জন্মস্থান এটা উনি জিজ্ঞাসা করেছিলেন। আমার স্পেসিফিক্যালি মনে আছে। মনে আছে ভিন্ন কারণের জন্য। উম, এবার কিছু দূর আসার পরে তিনি বললেন, আচ্ছা ঋষি অরবিন্দকে গ্রেপ্তার যেখানে করা হয়েছিল, কোথা থেকে করা হয়েছিল, বাড়ি থেকে? বললাম না, এটা মধ্য কলকাতার হাতিবাগান বলে একটি জায়গা আছে, সেখানে একটি আহ, মানে শিলাখণ্ড হুম, লাগানো হুম, আছে এবং তাতে লেখা আছে এই জায়গা থেকেই আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করা হয়। এটা আমি ওনাকে বললাম। তো এই সমস্ত কয়েকটি কথা হলো। উনি ব্রাহ্ম সমাজের কথা জানতে চাইলেন, যে তাদের অফিস বা তাদের কিরকম চলে, আর্য সমাজ। এই করতে করতে আমরা ওই মোটামুটি, তখন তো জ্যাম থাকে, করতে করতে হিমালয় হোটেলে এসেছি। এবার তলায় লবিতে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তো সে একটা অটোগ্রাফের খাতা নিয়ে ঘুরছে। আদবানিজি দাঁড়িয়ে আছেন, আর আদবানিজির সঙ্গে ডক্টর মুরলী মনোহর যোশী ছিলেন। তো সমস্ত কর্মী তাদের ভিড়। এবার এই মেয়েটি খুব কষ্ট করে, ছোট্ট মেয়ে একটা, সে ঢুকতে পারছে না ভিড়ের মধ্যে। মানে ওই তাদের ওনার কাজ, আদবানিজির কাজ পর্যন্ত পৌঁছতে পারছেন না। তা না পৌঁছতে পেরে উনি দেখেছেন পাঞ্জাবি পাজামা পরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, উনার কাছে নিয়ে এসছে তো মেয়েটা। তো উনিও একটু আশ্চর্য। মোদিজি হুম। বলছেন, अरे हम नेता नहीं हैं, नेता वो होता है जो हवाई जहाज से आते हैं, हम तो अभी बेटा ट्रेन से चल कर आए हैं, हम नेता नहीं है, तुम इंतजार क्यों लोग सब। আর বাচ্চাটা তখন বলছে नहीं आप आपको ही देना पड़ेगा, हिंदी भाषी একটি মেয়ে ছিল, হুম। आपको ही देना पड़ेगा। বলে বেটা हम नेता नहीं है। তো বলার পরে আমি বললাম, আরে আমি ওনাকে বলেছিলাম যে যে इतना बोल रहे हैं, आप दे दीजिए ना, ऐसा भी तो हो सकता है, ये दृश्य उल्टा भी तो हो सकता है, आने वाले दिन में वही हो, क्या होगा कौन जानता है, तो आपको होगा, आपको देना बोल रहा है बच्चा, आप दे दीजिए। तो रिक्वेस्ट करो। उन्हीं हेसे दिलन। तो उन्हीं हमें बोल, क्या तुम ज्योतिष चर्चा करते हो क्या? अब नहीं नहीं, ज्योतिष चर्चा क्या करेगा। তো বলে আমি ওনাকে, উনি করেছিলেন। আমি এই গল্পটা ওনাকেও শুনিয়েছি হুম, হুম। পরবর্তীকালে। পরবর্তী রিসেন্ট। আমি রাজ্যসভার হওয়ার পর একদিন হুম, অন্য কথা প্রসঙ্গে ওনার হুম, কাছে এটা কাজ, আমি এটা বলেছি। হুম, আবার ওনাকে নিয়ে যারা তৈরি করেন, ছবি টবি তৈরি করেন, তাদেরও বলেছি। তো ওনাকে আমি এটা বলেছি ব্যক্তিগত, আপনাকে একটা গল্প বলেছি বহুদিন আগের, বলা হয় না সবসময়, সবসময় ব্যস্ত থাকেন, হুম, পাশের হয়তো ওনার সঙ্গে বসেছি, কোনো মিটিংয়ে বসেছি, কিন্তু এই কথা তো সেখানে হয় না। হুম, কারণ তার যে ব্যস্ততা, গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও আর উপযাচক হয়ে এইভাবে গল্পটা তো বলা যায় না। তো হুম, সেদিন সুযোগ ছিল, আমি মনে করিয়ে দিলাম ওনাকে। হুম। বলে ও হাসছেন উনি শুনে। তো এটা তো দেখেছি তাকে। দ্যাটস আ পার্সোনালিটি, গ্রাউন্ড থেকে উঠে আসা। হ্যাঁ। অনেকগুলো বিষয়ে আপনার সাথে কথা হলো। আপনি কি মনে করেন যে এই যে ধরুন আগামী নির্বাচন আসছে ২৬-এ, সেখানে আমরা তো বাম বা তৃণমূল নিয়ে কথা বললাম। এই মালদা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলোতে কংগ্রেস একটা ফ্যাক্টর আপনাদের কাছে, বা বাংলা কংগ্রেস আপনাদের সাথে ওই জেলাগুলোতে কতটা প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে? আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর লুকিয়ে আছে। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি এবং বিজেপির বিপরীতে থাকা অন্যান্য রাজনৈতিক দল হুম, এবং সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গের ৩০% ভোটের জন্য এবং সেই ভোটের রসায়নের জন্য একটু বেশি ব্যস্ত থাকেন। আসামের ডেমোগ্রাফির দিকে দেখুন, বিজেপি পরপর দুবার ক্ষমতায় এসছে এবং
অপ্রতিরোধ তৃতীয়বারও জিতবেন। সেখানে সংখ্যালঘুর উপস্থিতি আমাদের এখান থেকে 10% বেশি। হুম। পশ্চিমবঙ্গের কিছু মানুষ এখন মনে করছেন যে 30% মুসলিমকে এনব্লক ভোট দিয়েই চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় আসবে। তৃণমূলও মনে করে। যারা প্রবল বিজেপি বিরোধী কিছু সংখ্যালঘু আছেন, মানে কারণে অকারণে, কারণটা কি তারা জানেন, তার ব্যাখ্যা তারা দিতে পারবে, অকারণটা আমি বলতে পারি। তারা মনে করেন যে আমরাই পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করব। এরা সবাই ভুল করছেন। বিষয়টা অন্য জায়গায়। দেখুন, আমরা 1% মুসলিম ভোট পাই না, মানে এখন পর্যন্ত পাইনি। হুম। এমনকি আমি বিধায়ক থাকার পরে এমন অনেক মুসলিম পাবেন যারা আমাকে ফরিস্তা বলে। ওখানে আপনি যদি মালঞ্চ থেকে আমার সঙ্গে গাড়িতে যান, তাহলে প্রত্যেক মোড়ে যেখানে আপনি সংখ্যালঘুদের দেখতে পাবেন, তারা আমায় দাঁড় করিয়ে চা খাওয়ায়। 2014 সালে আমি নির্বাচিত হওয়ার পরে যারা আমার অকুণ্ঠ প্রশংসা করেছেন এবং এখনো করেন, তারা 2016 সালে আমাকে ভোট দেননি। বিজেপি ভোট পায় না। কিন্তু তারপরেও আমরা সংখ্যালঘুদের বলতে চাইছি যে আমাদের সঙ্গে তোমাদের লড়াই আছে। লড়াইটা কোথায়? লড়াইটা হচ্ছে বোমার সঙ্গে বইয়ের লড়াই, তরোয়ালের সঙ্গে কলমের লড়াই। আমরা তাদের চিন্তা করতে বলছি যে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, 14 বছর আগে কোথায় ছিলেন আর আজকে কোথায় আছেন? এই জমানায় কি পেয়েছেন? মরছে মুসলমান, মারছে মুসলমান। গত 3 বছরের সংখ্যাতত্ত্ব দেখে নিন। সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে মুসলমান। প্রত্যেকের পরিবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, মানে যেটাকে মোদির এজেন্সি বলেন। তারা কেউ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিংবা সিআইডির উপর আস্থা রাখতে পারছে না। 2, 3, যে কোনো হসপিটালে যান, মানুষের প্রবল ভিড়। যাদের ভালো হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই, সরকারি হসপিটালে তারা আসেন পরিস্থিতির কারণে, অত ভিড় দেখেও আসেন। হুম। সবচেয়ে বেশি সংখ্যায় কারা? মুসলমান। থানার লকআপে যান, সবচেয়ে বেশি সংখ্যক কারা? মুসলমান। আপনি জেলে চলে যান, সংখ্যায় বেশি কারা? মুসলমান। তাহলে একটা সমাজকে এই অপরাধ প্রবণতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে তাদের উপস্থিতি প্রমাণ করছে সেটা, ব্যাংকের ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রমাণ করছে সেটা। মুষ্টিমেয় কিছু মানুষ এসব গরু বালি পাথরে পয়সা করেছে, কিন্তু সে 1%। সামগ্রিকভাবে সামাজিক উত্থান হয়নি। এই অবস্থার জন্য কারা দায়ী? 2014 আগে তো কেন্দ্রে তো বিজেপি সরকার ছিল না, আর পশ্চিমবঙ্গে তো বিজেপির সরকার কোনোদিনই নেই। তাহলে অবস্থা কারা তৈরি করলো? আপনার নিজেদের কথাটা ভাবুন। চিন্তা করতে বলছি মুসলমানদের যে একজন নেতার নাম বলুন। ওই যে একটু আগে আপনি হুমায়ুন কবিরের কথা বলছিলেন না, হুম। আপনি নেতা খুঁজে দেখুন তো কজনের 2 বা 3টের বেশি সন্তান আছে। আপনি দেখুন না তাদের ছেলেমেয়েরা কোন খারিজি মাদ্রাসায় পড়ে। কিছু মানুষকে দরিদ্র রেখে দিয়ে, কিছু মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে, কিছু মানুষকে বিজ্ঞান ইংরাজি না পড়িয়ে একটা কনসলিডেটেড ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটার হয়তো আরো অনেকগুলো স্কোপ ছিল। তা আপনি কি মনে করেন যে ছিল না, বিজেপি এখনো আছে। রাইট, মানে 43টা রেলওয়ে প্রজেক্ট হুম। স্টল হয়ে আছে। মানে বিজেপি কারণ এলে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনারা বুস্ট আপ স্বাভাবিকভাবে করতে প্রত্যেকটি পারবেন। রাজ্যে দেখুন, আপনি পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখুন, ত্রিপুরা দেখুন, আপনি বিহার দেখুন, আপনি ঝাড়খণ্ড দেখুন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যখন বিজেপি সরকার যেখানে গেছে সেখানে করেছে। গুজরাট দেখুন, অত দূরে যেতে হবে না, আমি শুধু আসামটা দেখতে বলছি। ত্রিপুরাতে দেখুন, ডাবল লাইন ট্রেন চলছে ত্রিপুরায়। আপনি আসামে এয়ারপোর্টের থেকে নামবার পরে, কিংবা আপনি কামাখ্যা স্টেশন কিংবা তারপরে গুয়াহাটি স্টেশনে নামবার পরে আপনি রাস্তা দেখুন, নতুন শহর তৈরি হচ্ছে। আমাদের এখানের ইনভেস্টররা আসামে গিয়ে ইনভেস্ট করছে, যে পশ্চিমবঙ্গ একসময় ইনভেস্টমেন্টের জন্য একটা স্বর্গরাজ্য ছিল। দেখুন আমাদের রাজ্যে কি নেই? আমাদের সমুদ্র আছে, সমুদ্র বন্দর আছে, আমাদের নদী আছে, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, আমাদের মেধা আছে, আমাদের অর্থ আছে, কিন্তু তারপরেও আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। আপনাকে এখানে ইনভেস্টমেন্ট আনতে হবে। আর এটাও ঠিক, প্রয়োজনে কৃষি জমি অধিগ্রহণ করতে হবে আপনাকে, কারণ আমার রাজ্যের অধিকাংশ জমি কৃষি জমি। আরো একটা বিষয় হচ্ছে
82% of the entire fertile land owned by the small farmers, ছোট মালিক। তা কোনো শিল্পপতির পক্ষে তো সম্ভব নয় প্রত্যেকের বাড়িতে ইন্ডিভিজুয়ালি কড়া নেড়ে জমি কেনার। সরকার বলে দিয়েছে পাবলিক সেক্টর হোক আর প্রাইভেট সেক্টর হোক, কাউকে কিছু করতে গেলে সরাসরি জমির মালিকের থেকে জমি কেনা সম্ভব, গভর্নমেন্ট ইন্টারভেন করবে না। এটা হচ্ছে গভর্নমেন্টের ঘোষিত পলিসি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন তার পরের দিন এটা উনি বলে দিয়েছেন। কিন্তু তাতে আমরা কি পেলাম? চিঙুড়ের জমির মালিকরা জমি ফেরত পেয়েছেন, কিন্তু জমি ফসল ফেরত পায়নি। আমরা অন্যদিকে যদি দেখি, আপনার অ্যান্সিলারিজ এর ক্ষেত্রে যদি দেখি, ছোট শিল্পের ক্ষেত্রে, যদি বড় শিল্প থাকে তাহলে সেটা বেঁচে যায়। হুম। আপনার এখানে কেন শ্রমিক বাইরে যাচ্ছে? আপনার এখানে যে কৃষক, যে মালিক জমির, সে এখান থেকে গিয়ে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, তেলেঙ্গানায় সে ধান কাটার কাজ করছে, শ্রমিকের কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন আমি 5,000 টাকা করে ইনসেন্টিভ দিয়ে দিচ্ছি, কেউ বাইরে যাবেন না। তারপরেও ট্রেন ভর্তি করে লোক যাচ্ছে। কেন যাচ্ছে? যার কারণ হচ্ছে আপনার এখানে কর্মসংস্থান নেই। আমাদের লক্ষ্য একটাই, ব্রেনকে বন্ধ করা। ঘরের ছেলে ঘরের ভাত খাবে, বাড়িতে থাকবে। আপনি তৃণমূল সরকার নিয়ে অনেকগুলো কথা বললেন। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ইউ আর আ ভেরি প্রমিনেন্ট ফেস ইন বেঙ্গল পলিটিক্স, এবার তৃণমূল নেত্রী এবং 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য কি মনে করেন? তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি। শুধু এটুকুই? আমি তো আগেও বলেছি, সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, এবং সিপিএম হারতে চলেছে এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তিনি মমতা ব্যানার্জি। তাই তথাকথিত পরিবর্তন বা পালা বদলের যিনি আইকন ছিলেন তিনি মমতা ব্যানার্জি। সেদিন তিনি ছিলেন স্বপ্নের মেঘবালিকা, আজকে সাঁঝবাতির রূপকথা। বহু ছেলে মেয়ে যারা নিউ জেনারেশন, যারা হয়তো রাজনীতিতে এখন না, রাজনীতির প্রতি, পলিটিক্সের প্রতি ইন্টারেস্টটা এই সোশ্যাল মিডিয়া আসার পর, এত রিলস, এত শর্টস, এত কিছু নেতাদের সরাসরি কথা সামনে যাওয়ার জন্য ইন্টারেস্ট গ্রো করছে। তো যারা নিউ জেনারেশন রাজনীতিতে আসবে, সেটা অ্যাপার্ট ফ্রম এনি পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টিতেই হোক না কেন, তাদের জন্য গ্রাউন্ড থেকে উঠে আসা একজন নেতা, যিনি রাজ্য স্তরে একটা বড় নাম, জাতীয় স্তরেও নাম করেছেন বলা চলে, আপনার বার্তা কি থাকবে? আরো বেশি সমাজ সচেতন ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক। আজকে কারা রাজনীতি করছে আর কাদের রাজনীতি করা উচিত, বিটুইন দ্য লাইন্সটা তারা বুঝুক। আসুন, নতুন নতুন ছেলেমেয়েরা এই প্রজন্মের আরো বেশি করে রাজনীতিতে আসুক, আমি এটাই চাই। চিনে আসুক, বুঝে আসুক, এবং এসে প্রশ্ন করুক। পার্টি অফিসের নিচে দাঁড়িয়ে নয়, ঘরের মধ্যে ঢুকে চোখে চোখ রেখে প্রশ্ন করুন, পার্টি ক্লাসে প্রশ্ন করুন, উত্তর চান। কিন্তু একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতির ছাত্র হিসেবে এটুকুনি বলে যেতে পারি, যদি সমাজবিজ্ঞান সত্য হয়ে থাকে, যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়ে থাকে, যদি ভারতীয় রাজনীতির বহমানতা এতদিন পর্যন্ত যে গতিমুখে চলেছে সেটা যদি ঠিক থাকে, তৃণমূল সরকার চলে গেছে। 1 বছরের আগেই আপনার সাথে আশা করি দেখা হবে, দেখা যাবে এটা মিলল কিনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।